আজ নিজের জেলায় সাংগঠনিক বৈঠক করবেন শুভেন্দু অধিকারী। সংগঠন ও ত্রিস্তর পঞ্চায়েত নিয়ে বৈঠক হবে। কখন হবে সেই বৈঠক এবং বৈঠকে কোন কোন বিষয় উঠে আসবে, কোন কোন বিষয় আলোচনা, ডিটেল জানার চেষ্টা করব। তবে তার আগে আরো একবার জানাবো যে আজ পূর্ব মেদিনীপুরে শুভেন্দু অধিকারীর সাংগঠনিক বৈঠক। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম সাংগঠনিক বৈঠকে শুভেন্দু অধিকারী নিজের জেলায়। সুজিত রয়েছে আমার সঙ্গে। সুজিত, বৈঠক সম্পর্কে কি জানা যাচ্ছে? আজ রবিবার বিকাল 3টা থেকেই মোট 2 দফায় তিনি বৈঠক করবেন। ক্লোজ ডোর বৈঠক, রুদ্ধদ্বার বৈঠক, বিজেপি নেতৃত্ব এবং দলের নির্বাচিত সদস্যদের সঙ্গে তিনি এই বৈঠক করবেন। তার নিজের জেলা পূর্ব মেদিনীপুরে এমনিতে বলা যায় বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে ইতিমধ্যেই প্রমাণ করেছে, কারণ দুটি সাংসদ জেলার দুজনই বিজেপির, 16 জন এমএলএ সকলেই বিজেপির, এবং জেলা পরিষদ হাত বদল হয়েছে এবং সেখানেই তিনি বুঝে গিয়েছেন বা বুঝিয়ে দিতে চান। দায়িত্ব বেড়েছে, দায়িত্ব ক্ষমতার বৃদ্ধি মানে কিন্তু শুধু যে ক্ষমতায় বসে থাকা তা নয়, দায়িত্ব বেড়েছে, মানুষের আশা বেড়েছে। একই সঙ্গে সাংগঠনিক ভাবে পূর্ব মেদিনীপুরকে দুভাগে ভাগ করা হয়েছে বিজেপির তরফে। একটি সাংগঠনিক জেলা তমলুক, অন্যটি কাঁথি। আজকে তমলুক সাংগঠনিক জেলার নেতা, জনপ্রতিনিধি সেই এলাকার তাদের সকলকে নিয়ে বৈঠক করবেন এবং বৈঠকে যেটা মনে করা হচ্ছে তিনি বেশ কিছু বিষয় সামনে তুলে ধরবেন, যে সাংগঠনিক বিষয়, দল কিভাবে চলবে এবং দলের যে উদ্দেশ্য, সরকারের কি বিষয় জানানো দরকার সেগুলি কিন্তু তিনি জানাবেন। কারণ ইতিমধ্যেই যেটা বললাম যে 16 জন বিধায়ক, 2 জন এমপি শুধু নয়, 25টি পঞ্চায়েত সমিতির মধ্যে অন্তত 18টিতে সভাপতি ইস্তফা দিয়েছে, তারা তৃণমূলের ছিলেন। 223টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে বেশিরভাগ জায়গায় প্রধান ইস্তফা দিয়েছেন, আবার অনেকে আসছেন না টিম থেরাপির ভয়ে। এই যে অবস্থা, সেই অবস্থার মধ্যে উন্নয়নের ব্যাঘাত ঘটার আশঙ্কা বা ঘটছে, সেখান থেকে কিভাবে বলা যায় যে অতিক্রম করবেন এবং সেখান থেকে যে লক্ষ্য পূরণের জন্য কিভাবে কি কাজ করবেন, সেসব কিন্তু বলা যায় এই সাংগঠনিক বৈঠকে তিনি বলা যায় মত বদলাবেন এবং কিছু নির্দেশ দেবেন, কিছু শুনবেন তাদের কথা। কারণ আসুন যেসব বিষয় হচ্ছে দলবদল নিয়ে বা কিছু সেসব নিয়ে যেসব প্রশ্ন সোশ্যাল মিডিয়ায় যেসব তুলছেন নেতাকর্মীরা, তাদের কাছ থেকেও শোনা, তাদেরকে কিছু বলা, সেসব বিষয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক দলের যেমন নজর রয়েছে, অর্থাৎ গুরুত্বপূর্ণ নির্দেশ দেবেন আজকের এই সাংগঠনিক বৈঠকে শুভেন্দু অধিকারী। বিনিয়োগের পথ সহজ করতে এবার জমি কিনবে সরকার। ডানকুনি থেকে জমি নীতি নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বদলের বাংলায় বিপুল বিনিয়োগ, 600 কোটি বিনিয়োগ লাক্স কোজের। কোন ইন্ডাস্ট্রি ডাইরেক্ট পারচেজ করে আমরা চাই না আর একটা নন্দীগ্রাম সিঙ্গুর হোক। আমরা ডাইরেক্ট ল্যান্ড পারচেজ পলিসি চালু করেছি। প্রাইভেট ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা এই রাজ্যে বিনিয়োগ করতে চান, ল্যান্ড কোনো সমস্যা হবে না। আমরা ডাইরেক্ট ল্যান্ড পারচেজ স্কিমে আমরা আপনাদের ল্যান্ড পারচেজ করে হ্যান্ড ওভার করব। ল্যান্ড সিলিং পলিসি একদম চেঞ্জ করে দেব। বিনিয়োগকারীরা বলেন, বাংলায় বড় শিল্পের পথে অন্যতম বাধা ছিল জমি। তৃণমূল আমলে ল্যান্ড ব্যাংক ছিল নামেই, সেই ব্যাংকে জমি মিলত না। ব্যবসার জন্য জমি জোগাড় করতে হতো বিনিয়োগকারীকেই, ফলে বড় শিল্পের পথ কঠিন ছিল। বদলের বাংলায় জমি নীতিতে বড় বদল। এবার জমি কিনবে সরকার, সেই জমি তুলে দেবে বিনিয়োগকারীর হাতে। কোন ইন্ডাস্ট্রি ডাইরেক্ট পারচেজ করে আমরা চাই না আর একটা নন্দীগ্রাম সিঙ্গুর হোক। আমরা ডাইরেক্ট ল্যান্ড পারচেজ পলিসি চালু করেছি, যে পলিসি দিয়ে আমরা বিএসএফ কে বর্ডারে ল্যান্ড দিচ্ছি, রেলকে জমি কিনে দিচ্ছি, এনএইচ কে জমি কিনে দিচ্ছি, নতুন এয়ারপোর্টের জমি কিনে দিচ্ছি। একইভাবে প্রাইভেট ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা এই রাজ্যে বিনিয়োগ করতে চান, ল্যান্ড কোনো সমস্যা হবে না। আমরা ডাইরেক্ট ল্যান্ড পারচেজ স্কিমে আমরা আপনাদের ল্যান্ড পারচেজ করে হ্যান্ড ওভার করব। ল্যান্ড সিলিং পলিসি একদম চেঞ্জ করে দেব। 100 কোটি টাকার বেশি যারা ইনভেস্ট করবেন
কোন পঞ্চায়েত, পুরসভা, কর্পোরেশন, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি থেকে পারমিশন নিতে হবে না। যত গন্ডগোল ওইখানে, যত দাদাগিরি ওইখানে, যত হ্যারাসমেন্ট ওইখানে, যারা 100 কোটি টাকার বেশি ইনভেস্ট করবেন তাদের সেন্ট্রালি সিঙ্গেল উইন্ডো সিস্টেমে WBITDC, এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট, ল্যান্ড ডিপার্টমেন্ট আপনাদের NOC লাইসেন্স দেবে। বদলের বাংলায় বিপুল বিনিয়োগ, 600 কোটি টাকা বিনিয়োগ লাক্সের। হুগলির ডানকুনিতে শনিবার লাক্সের হুঁশিয়ারি কারখানার সম্প্রসারণের ভূমি পুজো হলো। পশ্চিম বাংলার শিল্পের যে ক্যাপ, সেই ক্যাপে পালক লাগা আজ শুরু হলো। সম্মানীয় মুখ্যমন্ত্রী বলছিলেন যে পুজোর আগে এটার পরে আরো 5টা হবে। গত 5 দশক অবহেলার জন্যে, এমফেসিস না দেওয়ার জন্যে, কাজ না করার জন্যে আজকে এই শিল্পের খরা। অপমানিত হয়ে বাংলা থেকে যে সমস্ত শিল্পপতিরা চলে গেছে তার মধ্যে টাটা আছে, তার মধ্যে আদিত্য বিড়লা গ্রুপ আছে, 688টি ছোট বড় মাঝারি শিল্পপতি আছে। পশ্চিম বাংলার জন্য যদি প্রয়োজন পড়ে তাদের কাছে গিয়ে বাংলার স্বার্থে আমি যাব এবং হাতে পায়ে ধরে সেই সমস্ত শিল্পপতিদের এই বাংলায় ফিরিয়ে আনার জন্য তাদের কাছে অনুরোধ করব। আমরা তো দলের প্রতিনিধি, শুধু আপনাদের কাছে এটুকুনি বলতে এসেছি যে নিশ্চিত থাকুন, টাটাও আসবে, বাটাও আসবে, রিলায়েন্সও আসবে, আদানিও আসবে, ইসরায়েল থেকেও বিনিয়োগ হবে, সিলিকন ভ্যালির বিনিয়োগ হবে, মিউনিক থেকে বিনিয়োগ হবে, লন্ডন থেকে বিনিয়োগ হবে। সারা পৃথিবীর শিল্পপতিরা, সারা পৃথিবীর অনাবাসী ভারতীয়রা তারা পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে আসবেন। পশ্চিমবঙ্গকে 1 নম্বরে পৌঁছে দিতে হবে। আমাদের সুস্থ প্রতিযোগিতায় পিছনে সরিয়ে দিতে হবে মহারাষ্ট্র, গুজরাটকে, তার উপরে আমরা পৌঁছে যাব। আমরা চাই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে একটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার চলুক, বিজেপির সরকার নয়। আমরা শিল্পপতিদের কাছে বার্তা দিয়েছি, কোনো এক্সট্রাকশন নেই, আমরা করতে দেব না পশ্চিমবঙ্গে। আমাদের দলের পতাকা নিয়ে, আমাদের দলের ট্রেড ইউনিয়নের নাম করে কেউ কোনো কারখানার দরজা বন্ধ করতে পারবেন না। মিলিটেন্ট ট্রেড ইউনিয়ন চলবে না, কিন্তু তার সঙ্গে শ্রমিকের স্বার্থকেও আপনারা যারা মালিক পক্ষ আছে আপনাদের রক্ষা করতে হবে। এই নতুন যে আমরা ইউনিটটা লাগাচ্ছি, ফ্যাক্টরিটা লাগাচ্ছি, মিনিমাম আমরা চেষ্টা করছি কি 8 থেকে 9,000 ফ্যামিলিটা এখানে যোগে যাবে। লেকিন এটা আমি গ্যারেন্টি দিয়ে বলছি কি ভবিষ্যৎ বাঙালি এখন খুব ভালো। আর আমার আমার সিএম সাহেব এসছে, সবাই এসছে, ওনার সবার একটাই কথা আছে, ইন্ডাস্ট্রির জন্য আমরা সব কিছু করবো। যে গাড়িটা 40 স্পিডে চলছিল ওটা 100 হয়ে গেছে। আপনি 2 বছর দেখুন, পুরো বাঙাল সিনারিওটা চেঞ্জ হয়ে যাবে। সবাই ইন্ডাস্ট্রিকে মিলিয়ে বাঙালকে নাম্বার 1 করতে হবে। आने वाला कुछ दिन के अंदर बहुत बड़ा प्रोजेक्ट में इन्वेस्टमेंट होगा। 17 तारीख मेजिया में 15,000 करोड़ का सैम स्टील का नया प्रोजेक्ट का भूमि पूजन होगा। ऑनरेबल होम मिनिस्टर आ रहा है, अमूल का एक बड़ा प्लांट धूलागढ़ में, उनका भूमि पूजन भी इस महीने हो जाएगा। दुर्गापुर में एक 4,000 करोड़ का प्रोजेक्ट, एक स्टील प्लांट का एक्सपेंशन, वो भी अगस्त फर्स्ट वीक में हो जाएगा। নিউজ 18 বাংলা। কলকাতাকে যানজট মুক্ত করতে রিং রোড, কলকাতাকে ঘিরে রাস্তা, উদ্যোগ রাজ্য সরকারের। খড়গপুর IIT-কে সমীক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে। কলকাতা ব্যস্ত শহর, অফিস টাইমে প্রবল গাড়ির চাপ, যানজট। যত দিন যাচ্ছে এই চাপ আরো বাড়ছে। সমস্যা মেটাতে এবার রিং রোড তৈরির উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। রিং রোড অর্থাৎ কলকাতাকে ঘিরে তৈরি হওয়া রোড। 4টি জেলা ছুঁয়ে যাবে এই রিং রোড।
হাওড়া, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা। এর জন্য খড়গপুর আইআইটিকে সমীক্ষা করতে বলেছে রাজ্য সরকার। তারা একটি প্রাথমিক নকশাও করেছে। প্রাথমিকভাবে ঠিক হয়েছে কলকাতায় গঙ্গার ধার ঘেঁষে তৈরি হবে 4 অথবা 6 লেনের রাস্তা। এই রিং রোড ছুঁয়ে যাবে হাওড়ার পাঁচলা থেকে বাউরিয়া, গঙ্গা পেরিয়ে বজবজ, মহেশতলা, গার্ডেন রিচ, সেখান থেকে আমতলা, সোনারপুর, বারুইপুর। এই রাস্তাই আবার পাঁচলা থেকে কোনা এক্সপ্রেসওয়ে, বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে হয়ে কল্যাণী এক্সপ্রেসওয়েতে মিশবে। সারা দেশ জুড়ে তো রিং রোড তৈরি হয়েছে মোদীজির নেতৃত্বে এনডিএ সরকারের আমলে। অতীতেও মহারাষ্ট্রের সরকার, বিজেপি সরকার, তারাও এই কাজ করেছে। কিছু দল আছে যারা কথা বলে, কেউ কেউ স্বপ্ন দেখে, স্বপ্নকে বাস্তবায়িত করতে পারে বিজেপি। এই যে ওয়ান নেশন ওয়ান ট্যাক্স, প্রণববাবুর স্বপ্ন ছিল, বিজেপি বাস্তবায়িত করে। কংগ্রেস ভাববে, স্বপ্ন দেখবে, সিপিএম কথা বলবে, কিন্তু কাজটা করবে বিজেপি। মানুষের সুবিধার্থে রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা বাড়লে ব্যবসা বাণিজ্য বাড়বে, সবকিছুই বাড়বে, এই জন্য উন্নয়ন বাড়বে। সেই জন্য মানুষের সুবিধার্থে এই রিং রোড যে সবগুলো জেলাকে একসাথে যুক্ত করছে, এটাই সবচেয়ে বড় পাওয়া। আগামী দিনে এই পশ্চিমবাংলা পুরো ভারতবর্ষকে নেতৃত্ব দেবে। কলকাতার আশপাশের জেলা হাওড়া, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা, এক জেলা থেকে অন্য জেলায় যেতে হয় কলকাতা হয়ে। ফলে কলকাতায় গাড়ির চাপ বাড়ে, রাস্তায় গাড়ির গতিও কমে, তৈরি হয় যানজট। এই সমস্যা মেটাতে, কলকাতার গতি বাড়াতে রিং রোড তৈরির পরিকল্পনা। 4 জেলাকে আউটার করিডোর রোডের মাধ্যমে এবার একত্রিত করবে একটাই রাস্তা। আর যাতে কলকাতা শহরের যানবাহনের গতি আরো বৃদ্ধি পাবে, তার পাশাপাশি এক জেলা থেকে অপর জেলায় কানেকশন বা যাতায়াত হবে আরো সুবিধাজনক। ক্যামেরা বিপুলের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা। তৃণমূলের মডেল স্বাস্থ্য ক্যাম্প সেবাশ্রয় নিয়ে ইতিমধ্যেই ভুরি ভুরি অভিযোগ উঠতে শুরু করেছে এবং সেই অভিযোগ সামনে এসেছে। আবারও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর। ঠিক কি অভিযোগে এবার এফআইআর জানবো, তবে তার আগে আরো একবার জানাই, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের এফআইআর। সেবাশ্রয় ক্যাম্প নিয়ে নানান অভিযোগ, সেখানে কি ধরনের চিকিৎসা হয়েছে তা নিয়েও যেমন অভিযোগ সামনে এসেছে, ভুরি ভুরি অভিযোগ সামনে এসেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের এফআইআর। ঠিক কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এবার এফআইআর জানবো। অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, অমিত শোনা যাচ্ছে? একেবারে তোমাকে জানিয়ে রাখবো, মহেশতলার মালতী বিশ্বাস সেবাশ্রয় 2005 থেকে হয়েছিল। সেই ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ 11 জনের বিরুদ্ধে মামলা রুজু করা হলো রবীন্দ্রনগর থানায়। গত 2 দিন আগে মালতী বিশ্বাসের পরিবারের তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তার সহযোগী সুমিত রায়, তার রাজ্যে এবং মহেশতলা পুরসভার 7 নম্বর 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে শোনা যাচ্ছে না, আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের এফআইআর। হ্যাঁ অমিত, যেমনটা তুমি বলছিলে। একেবারে দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ এই ঘটনায় প্রায় 11 জনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে রবীন্দ্রনগর থানার তরফে। তোমাকে জানিয়ে রাখবো, মালতী বিশ্বাস, যিনি মহেশতলা পুরসভা এলাকার বাসিন্দা, 2025 সালের ফেব্রুয়ারি মাসে পায়ের ব্যথা তিনি অনুভব করছেন। সেই সময় এলাকার বেশ কয়েকজন তৃণমূল কাউন্সিলর তাকে জোর করে নিয়ে গিয়েছিলেন সেবাশ্রয়ে, এবং সেবাশ্রয়ে ভুল ট্রিটমেন্টের জন্য তার ডান পা কেটে বাদ দিতে হয়। এবং ডান পা কেটে বাদ দেওয়ার যে ঘটনা, সেই ঘটনায় রবীন্দ্রনগর থানাতে তিনি তার পরিবারের তরফে লিখিত অভিযোগ করা হয়েছিল 2 দিন আগে। সেই ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে, এমনটা কিন্তু পুলিশ সূত্রে খবর। আপনাদের জানিয়ে রাখবো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের এফআইআর। সেবাশ্রয়ে ভুল চিকিৎসায় পা বাদ, মহেশতলার মালতী বিশ্বাসের পা বাদ যায়। রবীন্দ্রনগর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের। সেবাশ্রয় ক্যাম্পগুলো হচ্ছে সম্পূর্ণ ইলিগালি ক্যাম্প, ইলিগালি ওয়েতে ওরা অর্গানাইজ করেছিল। এতে স্বাস্থ্য দপ্তরের কোনো পারমিশন ছিল না, এখানটায় সিএমএইচ এর কোনো পারমিশন ছিল না। কোনো জায়গায় মেডিকেল ক্যাম্প করতে গেলে সিএমএইচ এর পারমিশন মাস্ট। এই নিয়ে একটা সেবাশ্রয় ক্যাম্পে এনার মা
আকে জোর করে নিয়ে যাওয়া হয়। প্রাক্তন কাউন্সিলররা নিয়ে গেছিল, তারা এবং তার হাজব্যান্ড নিয়ে গিয়ে ওনাকে চিকিৎসা করা হয়। সেখানে ওষুধ খেয়ে তাদের আরো যন্ত্রণা বেড়ে যায়। লিখিত কমপ্লেন জমা দিয়েছেন, উনি জমা দিয়েছেন, এর ভিত্তিতে এফআইআর হবে। এতে অভিষেক ব্যানার্জি সহ আরো 10 জন ওর যে পলিটিক্যাল অপারেশনাল অ্যাসেট তাদের নাম রয়েছে। এছাড়া ডিএম সুমিত গুপ্তার নাম আছে, সিএমএইচ বিএমএইচ নাম রয়েছে। হাঁটুর ব্যথা নিয়ে সেবাশ্রয়ে যান মালতী দেবী। সেবাশ্রয় থেকে ভুল ওষুধ দেওয়ার অভিযোগ। তৃণমূলের মডেল স্বাস্থ্য ক্যাম্পেও ভুল চিকিৎসা, শুধু সেবাশ্রয়ে নয়, সেখান থেকে তৃণমূলের মডেল স্বাস্থ্য ক্যাম্প, সেখানেও ভুল চিকিৎসা। শেষমেশ মালতীর ডান পা কেটে বাদ দিতে হয়। অভিষেক সহ 11 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের। এই এলাকার স্থানীয় বাসিন্দারা জানে যে মা হেঁটে বেড়াতো, বাট পা যন্ত্রণা ছিল, কিন্তু তাদের আজকে ডাক্তারদের ভুল ওষুধ, ভুল ট্রিটমেন্টের জন্য সারা জীবনের জন্য মা পঙ্গু হয়ে গেল। থাই থেকে সম্পূর্ণ পরিমাণে পা কেটে বাদ গেছে। সেবাশ্রয় প্রথম আলোকসংঘ ক্লাবেতে সেইখান থেকে ভুল ট্রিটমেন্ট করে, ভুল ওষুধ দেয়। সেখান থেকে মডেল ক্যাম্পে যায়, তারাও ভুল ট্রিটমেন্ট করে। যেসব ডক্টররা এসেছিলেন তাদের ডাক্তারদের কোনো রেজিস্ট্রেশন নেই, তাদের ডক্টরদের কোনো সাইন অথরিটি নেই, তাদের কোনো প্রেসক্রিপশনের ডেট নেই, কিন্তু সেখানে সব ভুয়ো ডাক্তার এসেছিল। তার ফলে মায়ের ভুল ট্রিটমেন্টের জন্য মায়ের ব্যথা যন্ত্রণা আরো বেড়ে যায় এবং অপারেশন থিয়েটারেই দুর্ঘটনা ঘটে।